আমরা গতকালকে ইনজেকশন মোল্ডিং পড়ানো শেষ করেছি, আজকে বাকি যে কয়টা টেকনিক আছে পলিমার প্রসেসিং এর সেগুলো আজকে বলে ফেলবো আর কি। প্রথমটা দেখো লেখা আছে থার্মোফর্মিং। সব টার্মটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে কি ফর্ম তো করা হবেই, আবার কি থার্মো তার মানে কি হিট দিয়ে ফর্ম করা হবে। তাহলে কোন কোন পলিমার গুলোকে হিট দিয়ে শেপ করা যেতে পারে বলো দেখি। শোনা গেছে আমার কথা? শুনতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কোন কোন পলিমারকে হিট দিয়ে শেপ করা যাবে? সবগুলাকে কি, সব ধরনের পলিমার কি করা যাবে? যখন পিএইচ ইট ইজ अवेलेबल তখন একটু কম। তো ওটা কি কি আমাদের কি ওই আমার তো কি সিস্টেম করে দিছো? ভাই মোরটা ভাইরাল হয়ে গেছে রে ভাই, এটাই হচ্ছে প্রশ্ন, মোরটা ভাইরাল হয়ে গেছে। ভালো ঘুমা। আমিনুল মাইক অফ প্লিজ। তোমরা যারা কথা বলবো না তাদের মাইকটা অফ করে রাখলেই ভালো। আমি থার্মোফর্মিং পড়ানো শুরু করছি, তাহলে কোন ধরনের পলিমারকে থার্মোফর্মিং এর মাধ্যমে শেপ দেওয়া যাবে বলো দেখি। থার্মোপ্লাস্টিক না থার্মোসেট? থার্মোপ্লাস্টিক। থার্মোসেটকে কি বারবার শেপ দেওয়া যায় না, একবার সে কি একবার কিউরিং হয়ে গেলেই তাকে শেপ দেওয়া যাবে না। কাজেই শুধুমাত্র থার্মোপ্লাস্টিক যে পলিমার গুলো সেগুলোকে থার্মোফর্মিং এর মাধ্যমে প্রসেসিং করা যাবে। এখন থার্মোফর্মিং আমরা অনেক কয়েক ভাগে ভাগ করতে, আসলে মেনলি দুই ভাগে। প্রথমটাকে বলছে ভ্যাকুয়াম ফর্মিং, তার মানে প্রসেসের মধ্যে স্যার আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, তো আমি আপনার প্রথম কথাগুলো শুনতে পাইনি। আমি বলেছি যে থার্মোফর্মিং এর অবশ্যই কি ফর্ম পলিমারকে ফর্ম করা হবে এবং থার্মো মানে হিট দিয়ে ফর্ম করা যাবে। কাজে অবশ্যই শুধুমাত্র থার্মোপ্লাস্টিক যেগুলো পলিমার সেগুলোকেই শেপ দেওয়া যাবে, থার্মোসেট গুলোকে করা যাবে না আর কি। থার্মোফর্মিং এর মধ্যে মেনলি আসলে দুইটা ভাগে ভাগ করছে। প্রথমটাকে বলছে ভ্যাকুয়াম ফর্মিং, তার মানে যে কোনো অবশ্যই কোনো একটা স্টেজে কি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হবে। দেখো ছবিটা দেওয়া আছে এখানে, এ নাম্বার যেটা আর কি 4.5 এর বাম দিকেরটায়। এখানে দেখো যে উপরে একটা শীট কালো রঙের, এটা হচ্ছে পলিমার শীট। এটা তাহলে কি আগে অবশ্যই একটা শীট তৈরি করে নিতে হবে। এখানকার জন্য কিন্তু আগে যেগুলো দেখতে হবে যে গ্রানুল থেকেও শেপ দেওয়া যাচ্ছে, থার্মোফর্মিং করতে হলে আগে অবশ্যই একটা কি যাকে শেপ দিতে হবে তাকে সেই পলিমারটা একটা শীট তৈরি করতে হবে, শীট বা প্লেট তৈরি করে নিতে হবে। সেটাকে প্রথমে কি করছে, অবশ্যই হিট দিতে হবে। কাজে কি একটা হিটার দিয়ে হিট দিচ্ছে। এখানে মোল্ড কোনটা বলতে পারবা? কোনটা শেপ নিবে পলিমারটা শেষ পর্যন্ত? ট্রাঙ্কেটেড ট্রাপিজিয়ামের মতো যে উপরে অংশটা রয়েছে ওই অংশটা। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে এই শীটটাকে হিট দাও। হিট দিলে কি হবে, তার সে কি হবে, তাকে তখন ফর্ম দেওয়ার মতো একটা, সে কিন্তু পুরোপুরি গলে যাবে না, কিন্তু তাকে যেন ফর্ম করা যায় সেই কারণে প্রথমে হিট দিয়ে নেওয়া হচ্ছে। হিটিং যখন শেষ হয়ে গেল, এরপরে কি দেখো এখান থেকে একটা ভ্যাকুয়াম, এই এখানে যা আছে ভ্যাকুয়াম ক্রিয়েটর, তার মাধ্যমে এখানে কি ভ্যাকুয়াম ক্রিয়েট করা হচ্ছে। যখন ভ্যাকুয়াম ক্রিয়েট করা হলো কি হবে, তখন কি হতে পারে? স্যার শীট আর মোল্ডের মাঝখানে যে এয়ারটা ছিল সেটাও ভ্যান্ট আউট হয়ে গেল, ফলে শীটটা বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য মোল্ডের গায়ে লেগে গেল। গায়ে লেগে যাবে, তারপরে এটা এই লম্বা শীটটা এসে এই যে ট্রাপিজিয়ামের শেপটা নিয়ে নেবে, শীটের গায়ে লেগে যাবে এবং একসময় যখন ঠান্ডা হবে তখন এই শেপটা নিয়ে নেবে আর কি। এখানে যেহেতু এর থেকে কি নেগেটিভ প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে, এই জন্য এইটাকে সিস্টেমটাকে অনেক সময় নেগেটিভ ফর্মিং বলছে, যেহেতু নিজের থেকে কি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হচ্ছে। এটা কি সব জায়গায় কি, আচ্ছা আরেকটা জিনিস বলি যে এটা যখন যখন এখানে সেট করা হচ্ছে শীটটাকে, এই দুই পাশে প্লাগ মানে প্লাগের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে এখানে একটু এটাকে কি অ্যাটাচ করে রাখা হচ্ছে, যাতে এই অংশটা যেন না নড়ে, বা এখানে যখন আসবে তখন যেন এই অংশটা যেন ফিক্স থাকে আর কি। এখন সব জায়গায় কি থিকনেস কি যদি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হয় পুরো শীটটার সব জায়গায় কি থিকনেস একই হওয়ার কথা নাকি ভিন্ন হতে পারে, কি মনে হয়? ভিন্ন হওয়ার স্কোপ আছে, কেননা এই মোল্ডের গায়ে যখন এটা বসবে এখানে প্রত্যেকটা পয়েন্ট তো একইভাবে স্ট্রেসড বা স্ট্রেনড হবে না, ফলে তাদের স্ট্রেস যেতে ভিন্নভাবে স্ট্রেন হবে। ভ্যাকুয়ামের প্রেসারটা ভ্যাকুয়াম অ্যাক্টিভিটিটা কোন জায়গায় বেশি হবে, এই যেখানে প্লাগ করা আছে সেখানে নাকি মাঝখানে বা কর্নারে, কোথায়? নাকি সব জায়গাতে এই ভ্যাকুয়াম অ্যাক্টিভিটি একই থাকবে? সব জায়গায় স্যার ভ্যাকুয়াম একই থাকবে, আবার উপর থেকে যে প্রেসার দেওয়া আসছে অ্যাটমসফিয়ারিক সেটাও সব জায়গায় একই থাকবে, কিন্তু মোল্ডের গায়ে যখন এটা লেগে যাবে তখন তখন সব জায়গার ফোর্স একরকম থাকবে না, ফলে শীটের থিকনেসটা একটু ডিফারেন্ট হবে। যেমন ধরুন স্যার দুই সাইডে যখন মোল্ড একসাথে লেগে গেল শীটটা, তখন কিন্তু ওই দুই সাইডে স্ট্রেচ হবে না, কিন্তু ট্রাপিজিয়ামের মাঝখানের অংশটা যে শীটটা থাকবে সেটা আস্তে আস্তে স্ট্রেচ হতে থাকবে প্রেসার ডিফারেন্সের জন্য, কিন্তু দুই সাইডে শীটটা ওই দুটো ট্রাপিজিয়ামের যে ক্রেস্ট আছে ওই ক্রেস্ট বরাবর কি বলবো যে অনেকটা শিয়ার্ড হয়ে যাবে বা স্ট্রেনড হয়ে যাবে।
তাহলে ঠিক আছে, তাহলে কোন জায়গায় থিকনেস কম হতে পারে, কোন জায়গায় বেশি থাকতে পারে? এমনি একটা কথা, অবশ্যই ইউনিফর্ম থিকনেস হবে না, এটি মেইন কথা আর কি, কিন্তু এমনি কি আইডিয়া কি করা যায় যে কোন জায়গায় থিকনেস একটু বেশি হতে পারে, যেখানে যেখানে কি প্লাগ ইন করা সেখানে, নাকি এই মাঝখানে যেখানে যেখানে ভ্যাকুয়ামের সরাসরি, এটা কি বলা যাবে? এটা বলাটা স্যার ডিফিকাল্ট, কিন্তু কোথায় সবচেয়ে কম থিকনেস হবে সেটা হচ্ছে সেটা বলা যেতে পারে। এই ট্রাপিজিয়ামের যে অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ রয়েছে, এইখানে যে প্লাস্টিকটা পড়বে সেটার উপরে টানটা পড়বে সবচেয়ে বেশি, ফলে ওখানে থিকনেসটা হবে হবে সবচাইতে কম। তারপরে তারপরে একটু বেশি থিকনেস হতে পারে যে মাঝখানের যে বেস আছে এই অঞ্চলটায়, কেননা এই অংশটাতে টেনশন পড়েছে ইউনিফর্মলি এবং খুব বেশি সময় ধরে না। আবার ট্রাপিজিয়ামের গা ঘেঁষে যে স্লোপ গুলো নেমে গেছে, সেই স্লোপের উপর থিকনেসটা আরেক এর থেকে কিছুটা কম হবে, কেননা এটার উপর দিয়ে টেনশন ফোর্স কাজ করেছে বেশি। মানে মানে ওভারঅল সবচেয়ে কম কোথায় থিকনেস হবে সেটা বলা যাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কোথায় থিকনেস হবে এটা প্রেডিক্ট করা মানে একটু মুশকিল। তাহলে মোট কথা হচ্ছে ইউনিফর্ম থিকনেস কি হচ্ছে না। ইউনিফর্ম থিকনেস করার জন্য তাহলে কি করা যেতে পারে? আচ্ছা, এটা যেহেতু ভ্যাকুয়াম ক্রিয়েট করা হচ্ছে, এটা কিন্তু অনেক সময় এটাকে নেগেটিভ ফর্মিং বলছে। এরপরে দেখো আরেকটা টেকনিক আসলো, এটা যে ইউনিফর্ম থিকনেস করার জন্য একটা যেটা সিস্টেম আসলে একই জিনিসই ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হবে, কিন্তু উপর থেকে একটা পজিটিভ মোল্ড, মানে পজিটিভ মানে বলছে কি বলছে কেন, পজিটিভ মানে ফিমেল মেল মোল্ড অ্যাপ্লাই করে ভ্যাকুয়াম করা হচ্ছে, উপর থেকে চাপ দিয়ে একটা মেল মোল্ড এটার উপর বসিয়ে দেওয়া হচ্ছে। এটাকে বলতেছে পজিটিভ ফর্মিং, যেহেতু উপর থেকে একটা মেল মোল্ডের মাধ্যমে চাপ দিচ্ছে। এরকম চাপ দিলে পজিটিভ ফর্মিং হলে কি তখন কি ইউনিফর্ম থিকনেস হওয়ার সম্ভাবনা একটু বাড়বে আগেরটার থেকে, বাম দিকে থেকে ডান দিকে? কিছুটা কিছুটা পারবে, যদি যদি ওপর থেকে আসা পজিটিভ মোল্ড আর নিজের নেগেটিভ মোল্ডের মাঝখানে গ্যাপিংটা মোটামুটি ইউনিফর্ম মেনটেন করা সম্ভব হয়। হ্যাঁ, তো সেটা নিয়ে কারণটা করা হতো যে উপর থেকে একটা মেল মোল্ড দিয়ে চাপ দেওয়া হতো, এটাকে তখন বলছে পজিটিভ ফর্মিং। একই জিনিসই শুধু একটা এক্সট্রা মোল্ড অ্যাপ্লাই করছে। এরপরে আরেকটা টাইপ বলছে এই একই, আসলে একই ভ্যাকুয়াম ফর্মিং এর মধ্যে, এটাকে বলছে প্লাগ অ্যাসিস্টেড ফর্মিং। মানে এখানেও মোল্ড আছে, কিন্তু একটা শুধু মোল্ড তো আছেই, তার সাথে একটা প্লাগের মাধ্যমে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে। সেক্ষেত্রে ভ্যাকুয়াম থাকছে, মোল্ডও থাকছে, উপরে প্লাগ আছে, প্লাগের মাধ্যমে ফোর্স দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আসলে থিকনেসটা আরেকটু বেশি ইউনিফর্ম পাওয়া যাচ্ছে। এখানে তিনটাই ভ্যাকুয়াম ফর্মিং, প্রথমটা নেগেটিভ, পরে যেখানে মোল্ড অ্যাপ্লাই করলো সেটা পজিটিভ। পজিটিভটাকে অনেক সময় ড্রেপ ফর্মিং বলছে, আর একটা বলছে যে প্লাগ অ্যাসিস্টেড ফর্মিং। এটা এখানেও মোল্ড আছে, কিন্তু একটা প্লাগের মাধ্যমে মোল্ডটা যখন আসছে এটা প্লাগের মাধ্যমে এক্সট্রা প্রেসার দেওয়া হচ্ছে। এই তিনটাই হচ্ছে ভ্যাকুয়াম ফর্মিং, ভ্যাকুয়াম থার্মোফর্মিং। এরপরে দেখো যে টাইপটা বলছে থার্মোফর্মিং এ, সেটা হচ্ছে প্রেসার ফর্মিং। এটা সিস্টেমটা আগের মতোই, শুধু হচ্ছে এখানে নিচ থেকে ভ্যাকুয়াম অ্যাপ্লাই না করে উপর থেকে সরাসরি প্রেসার দেওয়া হচ্ছে। প্রথমে যে শীটটা আছে, শীটটাকে প্রথমে কি করছে, হিট করে দেখো, তারপরে যে এই যে মেইন ফোনটা যে জিনিসটা আছে এটার মাধ্যমে উপর থেকে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে। প্রেসার অ্যাপ্লাই করলে কি হবে, এই শীটটা তখন নিচের দিকে নেমে এসে মোল্ডের গায়ে লেগে যাবে। এই যে প্রেসার ফর্মিং, ভ্যাকুয়াম ফর্মিং, দুইটার মধ্যে কোনটা ভালো মনে হয় বলো দেখি? কোন দিক দিয়ে ভালো স্যার? কোনটা ভ্যাকুয়াম, মানে কোন রেসপেক্ট দিয়ে স্যার ভালো না মন্দ সেটা আমরা ডিটারমাইন করব। কোনটা বেশি হবে? স্যার ইউনিফর্মিটি। হ্যাঁ, ইউনিফর্মিটি কোনটা ভালো হবে? আচ্ছা, খরচ কোনটায় কম, কস্টলি কোনটা? ভ্যাকুয়াম ফার্মিং অবশ্যই কস্টলি, কখনো ভ্যাকুয়াম ক্রিয়েট করতে হবে, সে তুলনায় কি প্রেসার ফার্মিংটা খরচ অবশ্যই কম। তো ইউনিফর্মিটি কি এটাতে ভালো হবে নাকি প্রেসার ফার্মিং ভালো হবে? প্রেসার ফর্মিং এ অবশ্য প্লাগ ব্যবহার করা হচ্ছে, আবার ভ্যাকুয়াম সবই করা ফর্মিং হচ্ছে, তো প্লাগ এবং পজিটিভ। যেহেতু ভ্যাকুয়াম নাই যেন নাম বলছে প্রেসার ফার্মিং আর কি। তাহলে স্যার দুটো মোটামুটি একই রকম হওয়ার কথা না? একরকমই, ওখানে যেটা হচ্ছে একটু একটু ভ্যাকুয়াম আছে, সেটা অ্যাক্টিভিটিটা একটু থাকতে পারে। আর এখানে হচ্ছে তুমি যে ওখানে যে প্রেসার দিচ্ছে, ওইখানে তো আসলে মানে শুধু প্লাগ দিয়ে দিচ্ছেন, মোল্ড একটা আসছে ঠিক আছে, কিন্তু যে উপর থেকে যে প্রেসারটা পড়ছে শুধুমাত্র প্লাগের সময়, এখানে মোল্ডের মাধ্যমে শুধু মোল্ডটাই চাপ দিচ্ছে, অন্য কোনো এক্সট্রা প্রেসার কিন্তু নাই। যখন হচ্ছে প্লাগ দিয়ে দিচ্ছে তখন একটা প্লাগ আসতেছে উপর থেকে। আর এখানে আমি যেটা ছবি দেখে বুঝতেছি, এখানে যখন প্রেসার দিচ্ছি আমার তো মনে হচ্ছে যে পুরো শীটটায় প্রেসার পড়ছে, ইউনিফর্ম প্রেসার পড়ছে আর কি। সেক্ষেত্রে কি এখানে চিত্রটা দেখে মনে হচ্ছে যে একই সাথে প্লাগ দিয়েও প্রেসার দেওয়া হচ্ছে, আর প্লাগের পাশে যে গ্যাস ভেন্ট
সরি গ্যাস ইনজেকশন পয়েন্ট আছে সেটাতেও প্রেসার দেওয়া হচ্ছে, মানে হ্যাঁ, এখানে সব জায়গায় দেওয়া হচ্ছে, সেটাই বলছি আমি, এটাই আমার তাই মনে হচ্ছে আর কি। সেক্ষেত্রে কি এখানে কি ইউনিফর্মিটি হওয়ার সম্ভাবনা একটু বেশি, নাকি একই রকমই হবে? প্রবাবলি একটু বেশি, যেখানে যেহেতু প্লাগ আর প্রেসার একসাথে দেওয়া হচ্ছে হয়তো একটু বেশি, বেশি পুরোপুরি হচ্ছে শিওর না। কিন্তু অবশ্যই আমার কাছে মনে হচ্ছে খরচটা একটু কম, কারণ যেখানে তো কোনো ভ্যাকুয়াম সিস্টেম নাই আর কি। সেক্ষেত্রে হয়তো বা বলা যেতে কিন্তু পারে যে এটা একটু কিন্তু স্যার এখানে একটা কথা আগে বলা ছিল, তখন আমরা যখন যখন ভ্যাকুয়াম ফর্মিং ইউজ করি তখন একদিকে থাকে অ্যাটমসফিয়ারিক প্রেসার, অন্যদিকে থাকে ভ্যাকুয়াম। সুতরাং এখানে প্রেসার ডিফারেন্স হচ্ছে 1 অ্যাটমসফিয়ার মোর অর লেস। এটা 1 অ্যাটমসফিয়ার প্রেসারের জন্য যে মোল্ড গুলোর প্রয়োজন হয় সেগুলো এতটা স্ট্রং না হলেও চলে, চিপ ম্যাটেরিয়াল দিয়ে চলে। অন্যদিকে প্রেসার ফর্মিং এ প্রেসারে একদিকে থাকে অ্যাটমসফিয়ারিক প্রেসার, কিন্তু অন্য সাইডে প্রেসার 2 অ্যাটমসফিয়ারের বেশি অনেক বেশি উঠতে পারে, সেটা 10 হতে পারে, 100 হতে পারে অ্যাটমসফিয়ারিক প্রেসার। সুতরাং প্রেসার ফর্মিং এ অনেক বেশি প্রেসার দিতে হয় এবং ফলে মোল্ডকেও অনেক বেশি স্ট্রং হতে হয়, হতে ফলে হবে। মোল্ডের কস্ট বেড়ে যায়। এই কথাটা তো স্যার স্যার এই নোটটাতেই লেখা আছে, ফলে দুটোর অ্যাকচুয়ালি কস্ট ইফেক্টিভনেস সম্পর্কে মন্তব্য করাটা কঠিন। তাহলে তাহলে কি কাছাকাছি বলা যেতে পারে আর কি। প্রবাবলি স্যার। ঠিক আছে, তাহলে থার্মোফর্মিং হলো, থার্মোফর্মিং দুই ধরনের, মেইনলি ভ্যাকুয়াম ফর্মিং, প্রেসার ফর্মিং। ঠিক আছে, এরপরে আরেক ধরনের আছে, আমি সরি বলতে ভুলে গেছি, আরো দুইটা আছে ম্যাচ ডাই ফর্মিং। ম্যাচ ডাই মানে কি, দুইটা ডাই আছে, দুটো ডাই মিলি, যেহেতু ম্যাচ করা আছে দুটো ডাই মিলি একটা শেপ তৈরি হবে আর কি। এখন এখানে কি করছে দেখো, এখানে একটা শীট নিচ্ছে, থার্মোপ্লাস্টিকের শীট, তারপরে হিটার আছে, প্রথমে কি করছে হিটার দিয়ে শীটটাকে হিট করে নিচ্ছে। এরপর হিটারটা সরিয়ে দিয়ে যে মেল ফিউল মোল্ড আছে দুটো মোল্ডকে কাছাকাছি নিয়ে আসছে। তাহলে মোল্ডের মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটার শেপটা, পলিমারটা সেই গ্যাপের শেপ নিয়ে নেবে, তাহলে একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এখানে যেহেতু দুইটা ডাই একই সাথে কাজ করছে, কিন্তু ডাই ম্যাচ ডাই, এর জন্য নাম দিয়েছে হচ্ছে ম্যাচ ডাই ফর্মিং। ঠিক আছে, এরপরে আরেক টাইপের থার্মোফর্মিং আছে, এটা হচ্ছে ডুয়াল শীট থার্মোফর্মিং। ছবিটা দেখো এখানে, মানে এখানে ডুয়াল শীট মানে কি, দুইটা শীট আছে, দুইটা শীট মিলে একটা প্রোডাক্ট তৈরি হবে। এখানেও দেখো মোল্ডের দুটো অংশ আছে, আপার বা মেল বা ফিল্ড মেল যেটা বলো, আপার মোল্ড লোয়ার মোল্ড। প্রথমে তো দুই দিকে আছে, দুইটা মোল্ডের মাঝখানে প্রথমে কি করলো, দুইটা ডুয়াল শীট, দুইটা শীট নিয়ে নিল, নিয়ে তারপরে মোল্ড দুটাকে কি করলো, বন্ধ করে দিল। এরপরে কি করবে, আচ্ছা এখানে হিট কোথায় কখন করা হচ্ছে বলো দেখি। এখানে হিটার স্যার কি দেখানো নাই, বললেন? এখানে তো এটা তো থার্মোফর্মিং, এখানে কিন্তু হিটার দেওয়া নাই, দেখানো নাই, কিন্তু হিট করতে হবে কখন, অবশ্যই কি তোমার এই মোল্ডের ভিতরে দেওয়ার আগে শীট দুটাকে আগে হিট করে নিয়ে আসতে হবে। তারপরে মোল্ডের ভিতরে প্লেস করলো, তারপরে মোল্ডটা পরে মোল্ডটাকে বন্ধ করে দিল, দিয়ে এরপরে মাঝখান থেকে এয়ার ফ্লো করছে, করলে কি হবে, দুই প্লাস্টিক শিটের মাঝখানে অংশটা এটা ফুলে উঠে এই মোল্ডের শেপে এবং নিয়ে ওই নেবে। যে মোল্ডের গায়ে লেগে যাবে, তাহলে ফাইনালি দুইটা মোল্ড মিলে যে শেপটা, সেই শেপে একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এটা থার্মোফর্মিং, এটা যেহেতু দুইটা শীট ইউজ করতেছে, এটাকে বলছে ডুয়াল শীট থার্মোফর্মিং। থার্মোফর্মিং এই 4 ধরনের হতে পারে, যে কোনো এক টাইপেরই হতে পারে। দেখো এরপরে আছে থার্মোফর্মিং শেষ, এরপরে হচ্ছে ক্যালেন্ডারিং মনে হয়। তাহলে আমি 4টা বললাম, কিন্তু ইনজেকশন মোল্ডিং, এক্সট্রুশন, ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারিং এ দেখো কি করছে, এখানেও মেইনলি শীট, পলিমার শীট বা পলিমার প্লেট তৈরি করবে। সিস্টেমটা দেখো এরকম, এখানে অনেকগুলো রোলার আছে, সবচেয়ে লাস্ট রোলারটা ছোট, অন্য সবগুলা মোটামুটি দেখা যাচ্ছে যে ডায়ামিটার একই। এখানকার ইনপুটটা কেমন হবে বলতে পারবা, যে পলিমারটাকে প্রসেস করবে, তাহলে কি হচ্ছে, রোলারের মধ্যে যখন যে পলিমারটা পাস হচ্ছে, সে আস্তে 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 তার কিন্তু থিকনেস কমে যাচ্ছে, ফাইনালি সে একটা শীট বা প্লেট হিসেবে বের হয়ে আসতেছে। এইখানে পলিমারটি ইনপুটটা দিচ্ছে, সেই পলিমারটা কি, এটা কি গ্র্যানুয়াল নাকি এটা কি শেপে থাকতে হবে বলো দেখি, এই কালো অংশটা কি? এটা একটা হিটেড প্লাস্টিকও হতে পারে, আবার আবার মোটামুটি ডো বা পেস্ট আকারও হতে পারে, অনেকটা ময়দার যেরকম পেস্ট করা হয় সেরকম কনসিস্টেন্সির প্লাস্টিক মিক্স হতে পারে, বা শীটও হতে পারে। হ্যাঁ, যে কোনো কিছুই হতে পারে। তাহলে শীট যদি আগে শীট হয়ে থাকে, তাহলে তার থিকনেস কমে যাবে, আর যদি জি সে জি। মিক্সচার হয়, তাহলে সেটা শীট আকারে বের হয়ে যাবে, প্লেট আকারে বের হয়ে যাবে। তাহলে এখানে দেখো, তাহলে কি শীটের থিকনেস বা প্লেটের থিকনেস কি কম বেশি করা যাবে? এই রোলার গুলোর মধ্যে গ্যাপ বাড়িয়ে কমিয়ে করা যাবে। আরে কমিয়ে, এবং যদি রোলারের সংখ্যা বাড়ায় তাহলে কি থিকনেস কমবে বেশি? হ্যাঁ, রোলার নাম্বার বাড়ালে থিকনেস কমে যাওয়ার কথা যদি প্রেসারাইজ তাহলে করা হ্যাঁ, হয়। যেরকম থিকনেস লাগবে প্রয়োজন, সেই হিসাবে তোমাকে রোলারের সংখ্যা বা গ্যাপটাকে কম বেশি করা যেতে পারে। মোটামুটি ইজি বলা যায় আর কি সিস্টেমটা। আর একটা লাস্টে যে রোলারটা আছে, এটা একটু ছোট কেন অন্যগুলোর থেকে?
এটা কি কোনো কিছু স্পেশালি ইচ্ছা করে করেছে নাকি নাকি এমনি কি মনে হয় এটা আমি বইয়ে যেটা পড়লাম সেটা আমার কাছে বেশ কনফিউজিং লেগেছে। ওনারা যে এক্সপ্লেনেশন দিয়েছেন সেটা হচ্ছে যে বারবার রোল করার ফলে সেটার ক্ষেত্রে যে হয় সেটা রোলারের গায়ে খুব জোরে চেপে থাকতে চায়, সেজন্য এটার গা থেকে টেনে আনার জন্য, যেটাকে মানে পিল অফ করার জন্য আরেকটা ছোট রোলার দেওয়া হয়। এখন যেহেতু বড় রোলার এবং ছোট রোলারের মধ্যে ভেলোসিটি মানে এদের টেনশন পয়েন্টে ভেলোসিটি একই, ফলে একটা রেডিয়াস বেশি বেশি অ্যাঙ্গুলার ভেলোসিটি কম, আর একটা যেটা ছোটটার অ্যাঙ্গুলার রেডিয়াস কম কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি হলে বেশি হতে হবে। এখন এই বেশি অ্যাঙ্গুলার ভেলোসিটির কারণে কিভাবে এই প্লাস্টিকটা পিল অফ করে যাবে সেটাই স্যার আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে এটা স্পিডের জন্য হতে পারে, এটা যেহেতু আরপিএম বেশি তাড়াতাড়ি ঘুরছে তো এই কারণে হয়তো সেইটাকে বের করে নিয়ে আসতে পারবে অন্যগুলোর থেকে। আমি যেটা স্যার এটাকে টেনে আনতে পারবে, কিন্তু এটা স্যার কি অ্যাকচুয়ালি পিল অফ মানে মানে সারফেস থেকে টেনে বের করে আনা কি বোঝায়, মানে পিল অফ বা খোসা ছাড়ানোর মতো ব্যাপারটা কি এরকম? তাহলে হয় না, তাহলে তো পিল অফ ঠিক না, শব্দটা পিল অফ হয়তো বা হয়নি, তাকে বের করে আমি যেটা বুঝি যে বের করে আনতে সুবিধা হয় আর কি। মানে পিল অফ না, পিল অফ শব্দটা হয়তো বা সে আমি জানি না উনি পিল অফ শব্দটাই তো প্রবাবলি স্যার ইউজ করেছেন, একটু নিচে গেলেই হয়তো দেখা যাবে। হ্যাঁ কিন্তু আমার মানে পিল অফ না, যেটা সেখান থেকে তো বের করে নিয়ে আসা মানে সুন্দরভাবে যেন পিল অফ মানে বলতেছে যাতে খুব বেশি ক্ষতি না করে যেন বের করতে পারে আর কি। এটা হয়তো বিজন্য হয়তো পিল অফ ইউজ করছে মেনলি এটাকে এখান থেকে বের করে নিয়ে আসার জন্য। অনেক সময় চেষ্টা যেটা বললাম যেখানে অনেক সময় লেগে থাকতে পারে অন্য গুলোর সাথে, লেগে না থাকে এই জন্য লাস্টে এটা একটু ভ্যালোসিটি বেশি দিয়ে এটাকে জাস্ট বের করে নিয়ে আসছে। তাহলে থিকনেস কমানো যদি বেশি কমাতে বাড়াতে হয় সেই হিসাবে রোলারের সংখ্যা কমানো বাড়ানো যেতে পারে। আবার কি যে রোলার যে ইন্টার গ্যাপ দুটো রোলারের মধ্যে ভিতরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাও ছোট বড় কম বেশি করে প্লেট বা শীটের থিকনেসও কম বেশি করা যায়। তোমরা তো আগেও একটা বলছিলাম না যে শীট পলিমার শীট তৈরি করা যায়, এখানে পলিমার শীট তৈরি করা, তাহলে কোনটা ভালো বলতে পারবা? এক্সট্রুডারের মাধ্যমে তো শীট তৈরি করা যাচ্ছিল, গ্রাইন্ডিং এর মাধ্যমে কিন্তু শীট তৈরি করা যাচ্ছে, তাহলে কি দুইটা কি একই রকম নাকি না কোনটা ভালো কোনটা খারাপ দেখি বলা যেতে পারে? অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। আমরা তো শীট তৈরির একটা টেকনিক হচ্ছে এক্সট্রুশন তারপর রোলিং, আরেকটা টেকনিক হচ্ছে ফিল্ম ব্লোয়িং, আরেকটা টেকনিক হচ্ছে ক্যালেন্ডার রোলিং। মেইনলি করে ফিল্ম তৈরি করার জন্য, যেগুলো একদমই পাতলা সেগুলো জেনারেলি ফিল্ম ব্লোয়িং করে। শীট কিন্তু ফিল্ম ব্লোয়িং এ খুব মানে একটু থিকনেস বেশি হয়ে গেলে ফিল্ম ব্লোয়িং ইউজ করে না, ফিল্ম মেইনলি ফিল্ম তৈরি করতে ফিল্ম ব্লোয়িং ইউজ করে, যেগুলো একদমই ফিল্মি প্রোডাক্ট আর কি সেগুলা। তাহলে স্যার একদিকে রইল এক্সট্রুশন অন্যদিকে রইল ক্যালেন্ডারিং, এর মধ্যে কোনটা ভালো হবে? এটার মধ্যে এটা কি বলার কোনো উপায় আছে? তোমাকে যদি বলে তুমি একটা পলিমার শীট ডিজাইন করো তাহলে তুমি কোনটা নিবা, ক্যালেন্ডারিং ধরবা নাকি এক্সট্রুশনের যেটা হচ্ছে প্রোফাইল প্রোডাকশন ছিল সেটা নিবা? এটা স্যার ডিপেন্ড করবে। ক্যালেন্ডারিং এর ক্ষেত্রে কিন্তু বারবার রোলারের মধ্যে দিয়ে পাস করার ফলে রোলারের মার্ক কিন্তু এর গায়ে বসে যাওয়ার চান্স বেশি। আর এক্সট্রুশনে হয়তো দু একবার রোলারে একটু টানাটানি করা হয় মানে জাস্ট কুলিং এর জন্য, এই জন্য এটাকে। কিন্তু এখানে আরো একটা কথা, এক্সট্রুশনের আগে তো যে প্লাস্টিকটা আছে ওটা কিন্তু স্যার হিট আপ করে মেল্ট করতে হয়, ফলে ওখানে কিন্তু আমি হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো না। কিন্তু ক্যালেন্ডারিং এর আগে প্লাস্টিসাইজিং এর জন্য যে রেজিন, সেই রেজিনকে মোটামুটি ডো এর আকার দিয়ে আমি কিন্তু উপরের দুটো ক্যালেন্ডার রোলারের মাঝখানে দিয়ে পাস করিয়ে আনতে পারি। সুতরাং যদি হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালের মোটামুটি থিন শীট বা প্লেট তৈরি করতে হয় তবে ক্যালেন্ডারিং ইউজ করা যেতে পারে। তাহলে তোমাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কখনো করতে হয় তাহলে আসলে সবকিছু চিন্তা করেই করতে হবে আর কি, যে পরীক্ষায় কিন্তু এরকম আসার সম্ভাবনা খুব বেশি আছে, কাজে যে প্রশ্নটা দেওয়া হবে একটু ভালো করে চিন্তা করে তারপরে অ্যান্সার করবা। কি ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, কি ধরনের পলিমারকে প্রসেস করতে বলছে সবগুলো একটু চিন্তা করে তারপরে অ্যান্সার করতে হবে। ক্যালেন্ডারিং এর পরে দেখো আছে এরপরে টেকনিকটা কি বোধহয় রোটেশন মোল্ডিং, তার মানে রোটেশন হবে আর কি। তো ছবিটা দেওয়া আছে বোধহয় পরের পেজে এরকম ছবি, এটা ছবি দেখে কিছু বোঝা যায় কি হচ্ছে? উপরের ছবিটা দেখে স্যার খুব একটা আমি নিজেও বুঝতে পারি, নিচের ছবিটা দেখে খানিকটা বুঝতে পেরেছি। এখানে যেটা করছে যে একটা এমন একটা মোল্ড আছে, আচ্ছা পলিমারটা প্রথমে পাউডার, যে পলিমারটাকে শেপ দিবে সে প্রথমে পাউডার ফর্মে আছে, আর মোল্ডের দুইটা অংশ থাকছে, দুইটা অংশ দুই দিকে, মানে আমি যেটা বলছি যে এখানে একটা মোল্ড এখানে একটা মোল্ড আর কি। যে কোনো একটা মোল্ডের গায়ে প্রথমে পলিমার পাউডারটাকে নিয়ে নিল, নেওয়ার পরে সে তারপরে এখানে দুইটা মোল্ড, এখানে উপরে নিচে, এখানে আবার দুই পাশে কেন স্যার? নাকি এটা একটা মোল্ড এটা একটা মোল্ড? স্যার প্রবাবলি এখানে যদি বলতে তিনটা আর্ম, কিন্তু তিনটা আর্মে 6টা মোল্ডের কারণ প্রবাবলি এটা হতে পারে যে 6টা মোল্ড না, এখানে এটাকে একবার এখানে নিয়ে আসছে একবার এখানে নিয়ে গেছে,
এখানে কিন্তু এটা আলাদা আলাদা মোল্ড না, মানে এই মোল্ডটাকে প্রথমে এখানে দেখাচ্ছে, পরে ওভেনের মধ্যে নিয়ে আসবে, পরে আবার কুলিং চেম্বারে নিয়ে যাবে। বইয়ে তো লেখা আছে, মানে এই শীটটাতে লেখা আছে কিছু জায়গায় তিনটা একই মোল্ডের তিনটা আর্মও আছে। আমার যতটুকু মনে হয় যে যদি আমি ওপরের দুটো আর্ম চিন্তা করি, তবে দুই পাশে দুটো থাকার কারণ হচ্ছে রোটেশনের ক্ষেত্রে রোটেশনের ব্যালেন্স আনার জন্য, মানে রোটেশনাল মোমেন্ট অফ ঠিক আছে, ইনার্শিয়া ঠিক আছে, ব্যালেন্সের কিছু ব্যাপার থাকতে পারে। এখানে তো দুটো কিন্তু আলাদা আলাদা, মানে এই যে এটা একটা মোল্ড, এটা একটা মোল্ড, মানে এখানে একটা প্রোডাক্ট তৈরি হবে, এখানে তাহলে আরেকটা প্রোডাক্ট তৈরি হবে। জি, মোটামুটি এরকমই। হ্যাঁ, তাহলে যেটা করছে এখানেও একটা মোল্ডের দুইটা অংশ আছে, টু হাফ আছে। তো এই প্রথমে যে পলিমারটা প্রসেস করবে সেটাকে যে একটা মোল্ডের ভিতরে নিয়ে নিল আর কি। নেওয়ার পরে সময় এটাকে রোটেশন করা শুরু করলো। রোটেশন করলে কি হবে, এই পারাটা কি হবে, এই যে মোল্ডের চারপাশে লেগে যাবে। তারপরে এখানে নিয়ে আসলো ওভেনে নিয়ে আসার কারণ কি, ওভেনে যদি হিট করলে কি হবে পলিমারটা, তাহলে যে গ্র্যানুল গুলো আছে এগুলো এগুলো মেল্ট করে যাবে, এবং তাহলে তো রোটেশনের ফলে এটা ওয়ালে লেগে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে ভালো করে, এবং স্মুথলি লেগে যাবে পাউডার। হ্যাঁ, তো সেটাই তো টার্গেট, তাই না? তোমার শেপটা আসলে কি মোল্ডের যে শেপ সারফেসের শেপ, সেই শেপের প্রোডাক্টই হবে আর কি। তাহলে এখানে ওভারে যখন আসলো পলিমারটা মেল্ট হয়ে গেল এবং কি মোল্ডের চারপাশে গায়ে লেগে গেল। তারপরে এরপর এটাকে নিয়ে গেল কুলিং চেম্বার। যখন এখানে নিয়ে আসলো তখন যে চারপাশে লেগে গেল সেই পলিমারটা কি ঠান্ডা হয়ে গেল, প্রোডাক্ট মানে তাহলে শেপটা হবে কেমন, মোল্ডের যে গায়ের চারপাশে যে সারফেসের শেপটা, সেই শেপটা পলিমারটা নিয়ে নিবে আর কি। তারপরে এখান থেকে বের করে ফেলবে। এখানে যেহেতু প্রত্যেকটা স্টেজে রোটেশন করা হচ্ছে, এই কারণে এটা নাম দিচ্ছে রোটেশনাল মোল্ডিং। স্যার রোটেশনটা কিন্তু স্যার কমপ্লিকেটেড, মানে একই সাথে দুটো এক্স এর ইনস্টেড রোটেট করে, এটা স্যার বুঝলাম। কিন্তু এরপরে হয়তো কিছু পরে একটা কথা বলা আছে যে রোটেশনাল মোল্ডিং এ সেন্ট্রিফিউগাল ফোর্স কে কোনো অবস্থাতেই ডমিনেন্ট করতে দেওয়া হয় না। এই দুটো স্টেটমেন্ট আমি তাই হলো নাকি, তাই কি আসলে হলো নাকি? স্যার একটু নিচে গেলেই হয়তো একটু উপরে গেলে, বা হয়তো একটু আগে স্যার উপরে গিয়ে দেখি লেখা আছে। আমি তো আসলে একটু উপরে স্যার, আরেকটু উপরে। জি স্যার, এই পেজে, মানে 319 নাম্বার পেজে। It is important to realize that rotational molding is not a centrifugal casting technique. এটা স্যার, মানে এখানে 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 আচ্ছা ঠিক আছে, রোটেশনের সময় কি এখানে কি ফোর্স কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স কি কাজ করছে এখানে? এখানে স্যার যেহেতু সারফেসের গায়ে লেগে যাচ্ছে পার্টিকেল, সুতরাং এখানে তো সেন্ট্রিফিউগাল ফোর্স কে স্যার কাজ করতেই হবে, নয়তো তো স্যার এই পার্টিকেল পড়ে যাবে আর কি। আমি তো তাই বুঝি আর কি। আমি স্যার আমিও এই 319 নাম্বার পেজের উপরে যে আবার একটু নিয়ে আসুন, আমি ওই ব্যাপারটাতে কনফিউজড। এখানে যে রোটেশনাল মোল্ডিং ইজ নট এ সেন্ট্রিফিউগাল কাস্টিং, তারা যে লজিক কেন হবে তা তো হলো। আমি তো পড়ে দেখিনি, পুরোটা আমি পড়িনি, তা আমার তো মনে হচ্ছে না, কারণ না হলে তো সে তো পড়েই যাবে, মাঝখানে থেকে যাবে না। কিন্তু স্যার মেল্ট না হওয়া পর্যন্ত তো সে তো মানে মাঝখানে পড়ে যাবে না। জি, সেটাই তো হওয়ার কথা। কিন্তু তারপর যে আরো একটা লজিক তারা দিয়েছে, এটার কিন্তু স্যার যথেষ্ট পয়েন্ট আছে। সিন্স অল মোল্ড সারফেসেস আর নট ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার অফ রোটেশন, any centrifugal force generated would tend to cause large variation in wall thickness. এটাও তো স্যার ঠিক যে সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে রোটেশনাল এক্সিস থেকে ডিসটেন্সের উপর নির্ভরশীল। মোল্ডের আউটার সারফেসের, সরি ইনার সারফেসের প্রত্যেকটা পয়েন্ট তো স্যার রোটেশনাল এক্সিস থেকে ইকুইডিস্টেন্ট না, ফলে ওই প্রত্যেকটা পয়েন্ট ফলে দেখা যাবে তাহলে আমি যদি এই সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করে কাস্টিং করি, তাহলে তারা বলছে ওয়াল থিকনেস সমান হবে না। তাহলে স্যার ব্যাপারটা কেমন হয়ে গেল? তাহলে তোমার রোটেশন, তাহলে তার যদি থিকনেস, তাহলে যেটা হবে যে তোমাকে মানে রোটেশনের এফেক্টটাকে বেশি করতে হবে যাতে সেই এটাকে ওভারকাম করতে পারে আর কি। তো রোটেশন অফ সেন্ট্রিফিউগাল ফোর্স আসবেই। তারপরে আবার আরেকটা জিওমেট্রিক্যাল কনস্ট্রেন্ট দিয়েছে যে দুটো এক্সিসে রোটেট করা হয়, মেজর এক্সিস আর মাইনর এক্সিস, তাদের ইন্টারসেকশন পয়েন্ট মোল্ডের সেন্ট্রয়েড হতে পারবে না। তাহলে স্যার ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে তো অনেক জটিল হয়ে যাচ্ছে। আমি যেটা বুঝতেছি, অবশ্যই সেন্ট্রিফিউগাল ফোর্সের এখানে কিছুটা এফেক্ট আছেই আর কি। আর থিকনেসের ব্যাপারটা স্যার আমার যতটুকু মনে হয়, যেহেতু সেন্ট্রয়েড দিয়ে কোনো রোটেশনাল এক্সিসেই যাচ্ছে না, সুতরাং প্রত্যেকটা পয়েন্টে যে সেন্টার থেকে ডিসটেন্স ভিন্ন ভিন্ন হবে, সেটা এভারেজ আউট হয়ে যাচ্ছে। আমি যদি একটা সেন্ট্রাল এক্সিসের রেসপেক্টে এটাকে ঘোরাতাম,
ঘোরাতাম, তাহলে যে ব্যাপারটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের ডিসটেন্সের কারণে সেন্টার থেকে থিকনেস ভ্যারি করতো। কিন্তু যেহেতু আমি রোটেশনাল সেন্টারটাকে আমি সেন্ট্রয়েডের আশেপাশে ঘোরাচ্ছি বা সেন্ট্রয়েডটাকে রোটেশনাল এক্স এর আশেপাশে ঘোরাচ্ছি, সেহেতু প্রত্যেকটা পয়েন্টের সেন্ট্রিফিউগাল ফোর্স এটা তো এভারেজ আউট সমানই হয়ে হওয়ার কথা, যাচ্ছে, সমানই এটাও হওয়ার হতে কথা না পারে। তাহলে? সেক্ষেত্রে কি সমান হওয়ার কথা না নাকি? এটা স্যার তাহলে এভারেজ আউট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাই যেমন তো, সেটাই হওয়ার কথা আর কি। সেটা সেটা চিন্তা করলে তাহলে তাহলে তো সেটা যদি করা যায় তাহলে তো থিকনেস ইউনিফর্ম হওয়ার পসিবিলিটি বেশি আর কি। হ্যাঁ জি স্যার, তাহলে তাহলে আমরা জাস্ট যেহেতু সেন্ট্রয়েডের মধ্যে দিয়ে যদি রোটেশন এক্সিস যাচ্ছে না, সুতরাং সেন্ট্রয়েডটাই রোটেশনাল এক্স এর চারদিকে ঘুরছে, ফলে মোল্ডের ওয়ালে যে সেন্ট্রিফিউগাল ফোর্স পড়ছে সেটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স ভ্যারি করার কারণে এই সেন্ট্রিফিউগাল ফোর্স প্রবাবলি এভারেজ আউট হয়ে যাচ্ছে। এটা একটা এক্সপ্লেনেশন হতে পারে, আমি শিওর না, কিন্তু তাহলে এটাই তাহলে মনে তাহলে হচ্ছে। তাহলে সেটাই যদি ইউনিফর্ম থিকনেস করতে হয় তাহলে সেটাই সেরকম ভাবে করতে হবে আর কি। কিন্তু এটা ওইটা অবশ্যই যে ওই প্রথম কথাটা তাহলে ঠিক না আর কি, সেন্ট্রিফিউগাল ফোর্স থেকে কাজ করছি আর কি। মানে এটা জাস্ট এভারেজ আউট হয়ে যাচ্ছে, তারা যেটা বলছে নেট সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে মোর দেন তাহলে এভারেজ তাহলে বা সেটা লেস দেন শূন্য, সেটা এভারেজ। শূন্য, সব জায়গায় যেহেতু সমান হয়ে যাচ্ছে সেটাকে শূন্য, নেটটাকে শূন্য বলতেছি, আসলে তো কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো, এরপরে এরপর স্যার চার্টটা কিন্তু স্যার খুব বেশ ক্রিটিক্যাল মনে হচ্ছে কোনটা? স্যার। এর নিচে? পরের পেজে স্যার ABCDEF ও, চার্টটা কি স্যার পড়বো? না না, চার্ট পড়তে হবে না, তো আমি বললাম শুধু শুধু হচ্ছে টেকনিক গুলো পড়বা। মানে স্যার ইকুয়েশন তোমার তো যদি নেই। তোমার যদি একটু ইন্টারেস্ট থাকে তুমি এমনি পড়তে পারো, কিন্তু পরীক্ষাতে এগুলো থেকে দেওয়া হবে না, মানে মেইনলি প্রসেস গুলো জানলেই হবে আর কি। মানে আমি এগুলো পড়াতে চাই না, কেন এগুলো যদি আমি পড়াতে যাই তাহলে তো আমার এখানে অনেক সময় লেগে যাবে আর কি, আমি এই জন্য তো পড়াতে পারছি না, মানে এত একটা কোর্সের মধ্যে ওকে আসলে স্যার। পলিমার কম্পোজিট দিয়ে বসে আছে সম্ভবই না আর কি। কম্পোজিট আসলে একটা কোর্স দিচ্ছিল, কম্পোজিট এত বেশি জিনিস, এটার মধ্যে একটা কোর্সে ঢুকাই দিয়ে সময় নেই। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্রাস মোল্ডিং না পড়লে হবে, এরপর হচ্ছে কম্প্রেশন মোল্ডিং। কম্প্রেশন মোল্ডিং মানে কি, দুই পাশ থেকে কম্প্রেস বা কম্প্রেসিভ ফোর্স দেওয়া হবে বা কম্প্রেস করা হবে আর কি, এবং অবশ্যই মোল্ড থাকবে। হ্যাঁ, তাহলে ছবিটা দেখো এরকম, এখানে ছবি দেখে বলো দেখি কি হচ্ছে। মানে এখানে কম্প্রেশন ফোর্স তো দেওয়াই হচ্ছে, প্রথমে যে কি করছে, প্রথমে যে পলিমারটাকে প্রসেস করতে হবে সেটা একটা প্রিফর্ম তৈরি করে দিচ্ছে। এটা একটা যে কোনো শেপে হতে পারে, এখানে একটা রেক্টাঙ্গুলার শেপ দেওয়া হয়েছে, সেটাকে নিয়ে এসে প্রথমে মোল্ডের একটা হাফে লোয়ার মোল্ডে এখানে রেখে দিল। দেখো এই যে এখানে ডট গুলো আছে না, এগুলো কিন্তু হিটার। এরপরে কি করছে, উপর থেকে আরেকটা মোল্ডের মাধ্যমে চাপ দিচ্ছে। চাপ দিলে কি হবে, যে দুইটা মোল্ডের যে গ্যাপটা, সেই গ্যাপের শেপটা নিয়ে নিবে পলিমারটা, সেই গ্যাপের শেপ নিয়ে নিবে। এখানে যেহেতু দুই পাশ থেকে মানে মেইনলি কম্প্রেসিভ ফোর্স দেওয়া হচ্ছে, এটা নাম হচ্ছে কম্প্রেশন মোল্ডিং। অনেক সময় দেখা যায় যে মোল্ড গুলো আছে, মোল্ডের গায়ে হিটার লাগানো থাকে, যদি দরকার হয় তাহলে এমন হতে পারে যে যে প্রিফর্মটা আছে সেটাকে অনেক সময় হিট করা হয় আর কি। আমাদের ডিপার্টমেন্টে একটা এরকম সিস্টেম আছে, হট প্রেস মেশিন আছে, তোমরা কেউ গেছো কিনা জানি না। তো সেই হট প্রেসের মাধ্যমে আমরা কিন্তু আমি যেটা করি, আমার ছেলেরাই মানে যে কম্পোজিট বানাবে তার এরকম এই যে হট প্রেস মেশিন ইউজ করেই বানায় আর কি। এটা কি বুঝতে পারছো সবাই? Yes, sir. এখানে কম্প্রেসিভ ফোর্স দেওয়া হচ্ছে, খুবই ইজি আর কি, মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের শেপ নিয়ে নেবে। কম্প্রেশন মোল্ডিং এর আরেকটা একটু অ্যাডভান্স টেকনিক আসছে, একই জিনিস শুধু নাম দিয়েছে হচ্ছে ট্রান্সফার মোল্ডিং। ছবিটা হচ্ছে এখানে দেখে বলে এখানে কি ট্রান্সফার হচ্ছে। একই রকম এখানে কম্প্রেশন ফোর্স দেওয়া হবে, কিন্তু এখানে একটু ট্রান্সফার হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যে কালো যে অংশটুকু, এটা একটা প্রিফর্ম, এটাকেই পরে শেপ দিচ্ছে। আর মেইনলি ফাইনাল শেপটা কোনটা, যে এখানে এটা একটা রেক্টাঙ্গুলার ব্লক। এখানে ট্রান্সফার কোথায় হচ্ছে বলো? স্যার প্রিফর্মটাকে যখন প্রেসার দেওয়া হচ্ছে তখন এই প্রিফর্মটাই সফটেন হয়ে ফ্লো হয়ে ওই ক্যাভিটিতে চলে যাচ্ছে। হ্যাঁ, ফ্লো হয়ে মাঝখানে চিকন জায়গা দিয়ে পরে মোল্ডের মধ্যে চলে যাচ্ছে। এখানে একই জিনিস, এখানেও কিন্তু চাপ দেওয়া হচ্ছে, ওখানেও চাপ দেওয়া হচ্ছে, এখানে শুধু একটু ট্রান্সফার হচ্ছে, তো যেটা নাম হচ্ছে ট্রান্সফার মোল্ডিং। ট্রান্সফার হইলে কি এটা কি কোনো, এই যে প্রোডাক্টটা তৈরি হবে, প্রোডাক্টের যদি শেপ, মনে করো শেপ কোনো ব্যাপার না, প্রপার্টি কি এখানে ভালো হবে না খারাপ হবে ট্রান্সফার মোল্ডিং এ? আগেরটা মনে করো একই শেপ আছে, ওখানে একটা রেক্টাঙ্গেল বানাইলো, এখানে একটা রেক্টাঙ্গেল বানাইলো। এখানে কি করছে, এখানে যেখানে চাপ দিচ্ছে সেখানে শেপ না নিয়ে একটু একটা চিকন চ্যানেলের মধ্যে দিয়ে, এই চ্যানেলের মধ্যে দিয়ে যাবে, গিয়ে যে পরে যে ক্যাভিটি আছে ক্যাভিটি শেপ নিবে। আগেরটা কোনো ট্রান্সফার হলো না, এখানে ট্রান্সফার হলো, তাহলে কি কোনো ভালো খারাপ হলো?
প্রপার্টি কি একই হবে না কম, একটু কম বেশি বা ভালো খারাপ হতে পারে? এটাতে স্যার কম বেশি হতে পারে। ওখানে যেমন স্যার ডাইরেকশনালিটি ছিল কম্প্রেশনের কারণে, এখানে ডাইরেকশনালিটি হবে শিয়ার ফ্লো এর মাধ্যমে। কিন্তু স্যার ডাইরেকশনালিটি তো স্যার দুই ক্ষেত্রেই থাকবে। তবে এক্ষেত্রে একটা কথা বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু স্যার স্ক্রু এবং রানারের মধ্যে যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালটাকে হয় ডিসকার্ড করতে হবে অথবা রিসাইকেল করতে হবে অথবা এটাকে আবার আবার সোক আপ করে করে নিতে হবে। সেটা করলা, সেটা তো তোমার কস্টে কম বেশি আসলো, কিন্তু তোমার প্রোডাক্ট পলিমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্ট কি একই রকমের প্রপার্টি হবে নাকি ডিফারেন্ট হবে? মানে এখানে ইউনিফর্ম যে প্রপার্টি গুলো ধরা বলো, যে ইউনিফর্মিটি বা এখানে মনে করো যে স্ট্রেংথ, এটা কি এই প্রোডাক্টটা বেশি হওয়ার সম্ভাবনা আছে যদি যদি একই শেপের হয় আর কি? এটা স্যার মানে এখানে চিকন চ্যানেলের মাধ্যমে দিয়ে difficult। যাচ্ছে না, এটা তো মোটা জায়গা থেকে চিকন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। যখন চিকন জায়গার মধ্যে দিয়ে যাবে তখন কি এদের মধ্যে কি একটা মানে ইয়ে হওয়ার সম্ভাবনা আছে না, ওরিয়েন্টেড হওয়ার সম্ভাবনা বা একটু সম্ভাবনা কি আছে? এই জি স্যার, ওরিয়েন্টেশনের সম্ভাবনা তো আছেই, কিন্তু আবার যখন কম্প্রেস করা হয় তখন কম্প্রেশন এক্স এর পারপেন্ডিকুলার বরাবর এটা স্যার রেডিয়াল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে অ্যাকশনসে। মানে দুই দিকেই তো দুটো ভিন্ন ভিন্ন ধরনের ওরিয়েন্টেশন আসছে। এখানেও কম্প্রেশন, এখানেও তো কম্প্রেশন হচ্ছে, এখানে তাহলে দুই দিক দিয়ে ওরিয়েন্টেশন হচ্ছে আর কি, তাই না? নাকি আমি তো তাই বুঝতেছি। এখানেও ওরিয়েন্টেশন হচ্ছে, আবার আবার আগে যে প্রসেসটা দেখানো হয়েছিল ওখানেও ওরিয়েন্টেশন হচ্ছে, কিন্তু ওরিয়েন্টেশনটা জাস্ট ডিফারেন্ট। মানে এখানে এখানে তুমি যেদিকে এখান থেকে যখন যাচ্ছে তার মানে কি এখানে এই ডিরেকশনে একটু ওরিয়েন্টেশন হচ্ছে, আবার যখন চাপ দিচ্ছে তখন উপরের ডিরেকশনে হচ্ছে, তাহলে এখানে কি দুই ডিরেকশনে ওরিয়েন্টেশন হওয়ার সম্ভাবনা বাড়ছে না? আর আগে তো চাপ দিয়েছিল শুধু একদিক থেকেই, সেক্ষেত্রে তাহলে কি ওরিয়েন্টেড হওয়ার সম্ভাবনা কি কোনটাতে বেশি? ট্রান্সফর্মার দিকে একটু বেশি, আমি তাই বুঝি আর কি। এটা নিয়ে স্যার কমেন্ট করাটা বেশ ডিফিকাল্ট। যদি সেরকম হয় সেক্ষেত্রে আমার ধারণা যে এই সেটআপে ট্রান্সফর্মার মোল্ডিং এ হয়তো বা একটু বেটার প্রপার্টি পাওয়া গেলেও যেতে পারে। তাহলে যদি সেটাই না হয় তাহলে এইটা এক্সট্রা একটা এই জিনিসটা আনা তো কোনো কি দরকার ছিল? তাহলে কম্প্রেশন মোল্ডিং তো ভালো। এটা করার প্রবলি সুবিধা ছিল এটাই যে এটার সাথে আমি কিন্তু মাল্টিপল মোল্ডে নিতে পারবো জাস্ট একটা সিঙ্গেল প্রেসারের মাধ্যমে। ওখানে যদি আমার করতে হবে আমাকে প্রিফর্ম তৈরি করতে হতো, সেখানে প্রিফর্মের শেপটা হতো মোটামুটি আমি তৈরি করছি সেটা শেপের কাছাকাছি। কিন্তু কিন্তু স্যার এই ট্রান্সফার মোল্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমার প্রিফর্মের শেপ আর ফাইনাল প্রোডাক্টের শেপ সম্পূর্ণ ডিফারেন্ট হলেও চলে। মানে এখানে যে আমাকে যে সেলটাতে সেখানে যদি আমি একটা ধরুন যে প্লাস্টিক রেজিন বা ডো রাখি তাহলেও স্যার এটা প্রসেস দিতে পারবে। মানে প্রিফর্মিং এর চান্স, মানে এখানে প্রিফর্মিং এর প্রয়োজন এই ট্রান্সফার মোল্ডিং এর ক্ষেত্রে কম। ঠিক আছে, তার আরেকটা সুবিধা কি বলতেছে যে এখানে মানে একই সাথে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করার সুযোগ আছে আর কি, সেটা একটা সুবিধা হতে পারে যার জন্য হয়তো ট্রান্সফার মোল্ডিং এখন আসছে আর কি। কারণ অবশ্যই এখানে কস্ট একটু বেশি নরমাল কম্প্রেশন মোল্ডিং থেকে। হ্যাঁ জি স্যার, কারণ এখানে মোল্ড আর প্লাঞ্জার মিলে মোট 3টা পার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই খরচ এখানে একটু বাড়বে আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের পলিমার প্রসেসিং এখানে শেষ হয়ে গেল আর কি। তোমরা কোনো কিছু জিজ্ঞেস করা আছে আজকের সম্পর্কে, লেকচার সম্পর্কে? তাহলে পলিমার পড়ানো শেষ হয়ে গেল। ঠিক আছে, আমি আগামী ক্লাস থেকে কম্পোজিট পড়ানো শুরু করব। তোমাদের দেখো কম্পোজিটের যে 3টা বই ইউজ করব সেগুলো কিন্তু টিমসে দেওয়া আছে, তোমরা দেখেছো কিনা? রেকর্ডিংটা বন্ধ করে দিতে পারো। স্বাগত। রেকর্ডিং স্টপড। জি স্যার। তোমাদের টিমসে আমি যে কম্পোজিট 3টা বই আছে বইগুলো আমি আপলোড করেছিলাম, ওগুলা কি পেয়েছো কিনা তোমরা? দেখেছিলাম স্যার। জি স্যার দেখেছি। হ্যাঁ তাহলে দেখো ওখানে আমি মানে মেইনলি হচ্ছে একটা বই, আমি বইগুলোর নামও তো ভুলে গেছি, একটা মনে হয় হচ্ছে ক্লাইনের বই। তো ক্লাইনের বই থেকে বেশি পড়াবো আর কি। আমি অন্য 2টা বই থেকেও পড়াবো, কিন্তু আমি বলে দেবো যে কখন কোন বইটা ফলো করছি আর কি। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমি কিন্তু আমার সবগুলো অনেকগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু আমি পড়াবো। এবার আমি সবগুলোতে বই দেখাবো না, কিছু কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সবগুলো সেটা আমার না, আমি অনলাইন থেকে নিয়েছি, ওগুলো দেখেই পড়াবো আর কি। কিন্তু ওগুলো বইয়ের থেকেই নেওয়া হয়েছে। তোমার যে বইগুলো দেওয়া আছে বই থেকে এই সব নেওয়া হয়েছে, তুমি পাওয়ার পয়েন্টটা ক্লাসের সময় দেখবা, যদি ডিটেইল জানতে চাও তাহলে বইগুলো ফলো করলেই হবে আর কি। প্রথমে আমি যেটা শুরু করবো মেইনলি আসলে 3টা বই, কিন্তু মেইনলি ক্লাইনের বইটাই বেশি, অন্যদের বই একটু কম। তাহলে স্যার আমরা যদি নেক্সট কোর্সে কম্পোজিট পড়া শুরু করি তাহলে আমরা ক্লাসের আগে
কোন টপিকটা দেখে আসবো এবং কোন পর্যন্ত ও আচ্ছা আচ্ছা, ওইটা আমি এরপরে তুমি আচ্ছা আমি তোমাকে টিমসে কিন্তু আমি সবগুলাই আপলোড করে দিয়েছি, তাহলে একদম প্রথম লেকচারটা আর কি কম্পোজিটের প্রথম। আচ্ছা আমি আমি আমার এখানে দেখি ফাইল ফোল্ডারটা আমি দেখি কিভাবে দিয়েছি আর কি। স্যার কম্পোজিটের প্রথম লেকচারটা? হ্যাঁ কম্পোজিটের দেখো যে লেকচার গুলো আছে সেটা 1 নাম্বার, মানে এখানে 22 নাম্বার, আমি মানে 21 ইয়েতে 21 পর্যন্ত করেছি, এখানে 22 থেকে শুরু হবে আর কি। লেকচার 22 দেখো তোমাদের এখানে আছে লেকচার 22 যেটা আর কি L22 সেটা আর কি। এখানে দেখো এরপরে 22 23 মানে এরকম হচ্ছে কি 22 নাম্বার একটা লেকচার, এরপরে 23 একটা লেকচার, 24 25 মানে দুটো লেকচার হবে, এইভাবে চলতে থাকবে আর কি। বুঝতে পেরেছো? মানে 21 নম্বর আমি ধরে নিয়েছি যে 21 নম্বর হচ্ছে পলিমার পর্যন্ত, 22 থেকে কম্পোজিট শুরু হচ্ছে আর কি। এরপরে 22 নাম্বারটা আমার করে একটা লেকচার, 23 নম্বর একটা লেকচার, এরপরে টপিক আছে 24 আর 25 আমার দুটো লেকচার লাগবে, এইভাবে চলতে থাকবে 26 27 28 এভাবে চলতে থাকবে। তারপর আমি বলে দিব, কিন্তু তোমরা এখন থেকে তার মানে স্যার আমরা নেক্সট ক্লাসে লেকচার 22 ইন্ট্রোডাকশন টু কম্পোজিট ওটা পড়বো। হ্যাঁ ওইটা পড়বো আর কি, ওই লেকচারটা ওটার কি স্যার পুরোটাই পড়বো? হ্যাঁ লেকচারের মধ্যে যা যা আছে সবই পড়তে হবে, মানে এক ক্লাসের মধ্যে? হ্যাঁ খুব বেশি না, অল্পই, খুব বেশি কিছু না, মানে খুব বেশি না। আমি যে এখান থেকে দেওয়া আছে না যে 22 23 24 মানে এগুলো আমি একটা লেকচার শেষ করার চেষ্টা করবো আর কি। ওকে, মানে স্যার এই লেকচার স্যার 18টা পেজ, মানে আমি একদিন প্রত্যেকটাই পড়তে হবে? যাওয়া যাবে কারণ আমি খুব বেশি বলবো না তো। আর তাছাড়া কি আমি তুমি একটু আগে বললাম না যে একটা কোর্সের মধ্যে দুটো দিয়ে দিয়েছে, তো আসলে শেষ করা খুব কঠিন। তোমার আমার আমার ইয়ে হয়তো যে আসলে মানে আমাদের এখানে আমরা এত বেশি পড়ে এত বেশি টপিক কভার করি যে আমরা খুব বেশি কিছু পড়াতে পারি না। এবং কম্পোজিটে তোমাকে পুরো কম্পোজিট পলিমার দুটো একটা কোর্সের মধ্যে দিয়ে রেখে দিচ্ছে। মানে এখন এই লেকচার গুলো ফলো করা হবে, বুঝতে পারছো তুমি? প্রথম দিন 22, পরের দিন 23, তারপরে 24, তারপরে 25 এভাবে আসতে থাকবে। তাহলে মঙ্গলবারের জন্য 22 নাম্বার লেকচারটা একটু দেখে আসলেই হবে। ওকে স্যার। রোল কল করা শুরু করছি আমি। রোল 1। ইয়েস স্যার। 2 Present, sir. 3 Present, sir. 4 roll 4 9 5 roll 5 আছো? 6 Present, sir. 8 roll 8 Sir, roll 8 present. roll 9 Present, sir. roll Yes 9 sir, roll 9 present. 10 Yes, sir. Roll 10. 11 Present, sir. 12 Yes, sir. 13 Present, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 19 Yes, sir. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 roll Yes, sir. 25 Sir, yes, sir. Yes, and sir. 27 Yes, sir. 28 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 স্যার রোল 18 প্রেজেন্ট স্যার, মাইকটা অন করতে পারছিলাম। 35 36 sir. Yes, sir. 36. 30 35 কি আছো? Sir. 37 Sir, 35 present. হ্যাঁ ঠিক আছে 37 Yes, sir. 38 Present, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 41 42 Yes, sir. 44 44 45 45 কি আছো? 45 45 46 Yes, sir. Sir, 46. 47 Present, sir. 47. 48 Yes, sir. 49 Yes, sir. 50 Yes, sir. 13 batch 20 13 batch 29 12 batch 19 Yes, sir. একটু চেক করে নাও। রোল 4 কি আছো? রোল 5
রোল 40 সরি 40 আছে 41 কি আছে 44 45 ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো তোমাদের সাথে মঙ্গলবারে আবার ক্লাস আছে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম